মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও অপর ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। রায়ে অসন্তুষ্ট আসিয়ার মা। আদালত প্রাঙ্গণে অপেক্ষারত এলাকাবাসীও রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে প্রতিবেদন ইলিয়াস কমলের। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা। স্বাধীন বিচার ব্যবস্থায় অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার যে রায় আজকে ঘোষিত হয়েছে, সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু আসিয়ার মা। আদালত প্রাঙ্গণে অপেক্ষারত এলাকাবাসীও রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার এজাহারভুক্ত অপর ৩ আসামিকে খালাস প্রসঙ্গে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর। আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। প্রয়োজনে আমরা তাদের বিষয়ে উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ তথা আমরা আপিল দাখিল করব। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ৮ বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসিয়া। ঘটনার ২ মাস ১১ দিনেই রায় ঘোষণা করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি। বিনা জামানত এবং লাভে বিনিয়োগ দেয়া গেলে তরুণ এবং বেকার যুবক যুবতীরা চাকরির পিছনে না ছুটে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে বলে মন্তব্য করে সেজন্য ভিন্ন আইন এবং অথরিটির মাধ্যমে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে মাইক্রো ক্রেডিট অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। মাহবুব সৈকত জানাচ্ছেন বাকিটুকু। রাজধানীর শেরেবাংলা নগরে মাইক্রো ক্রেডিট অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বাংলাদেশের মাইক্রো ক্রেডিট অথরিটি বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয় হয়েছে বলে জানান ক্ষুদ্র ঋণের এই জনক। যে দেশেই মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয়। সেন্ট্রাল ব্যাংকের কোন ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। মাইক্রো ক্রেডিটকে আরও কার্যকর করতে আলাদা আইন এবং ব্যাংক করার নির্দেশনাও দেন খ্যাতিমান এই অর্থনীতিবিদ। কাজে এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে। লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। বেকারত্ব দূর করতে তরুণ এবং বেকার যুবক যুবতীদের সহজ শর্তে জামানত এবং লাভবিহীন বিনিয়োগ দিয়ে উদ্যোক্তা তৈরির উপরও জোর দেন শান্তিতে এই নোবেলজয়ী। সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। প্রকৃত অর্থে মাইক্রো ক্রেডিট ব্যবস্থাই ব্যাংক বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে এটাই আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক। তোমরা সেটা বানিয়েছ অবিশ্বাসের ভিত্তিতে। কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হলে তুমি কেন জামানত চাও, প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের চিহ্নিতরা কেউ যাতে সদস্য হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ ফ্যাসিস্টের দোসরদের সদস্য করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। সকালে
চট্টগ্রাম নগরে কাজীর দেউরির দলীয় কার্যালয়ে বিএনপির বিভাগীয় সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, সন্ত্রাসী কার্যক্রম করেনি, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আলী। শেখ হাসিনা বিতাড়িত, আগামী দিনে বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, দেশ গড়ার স্বপ্ন। মানুষ কি চাচ্ছে এখন? নতুন প্রজন্ম কি চাচ্ছে? তারা চাচ্ছে দেশটা গড়তে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মনে করবেন না জনগণ কিয়ামত পর্যন্ত আপনাদের এই জায়গায় দেখতে চায়। তিনি বলেন, এই সরকারকে মানুষ এখন এনসিপি মার্কা সরকার বলছে। শনিবার খুলনায় বিএনপির তারুণ্য সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারেরও এনসিপির দুজন রয়েছে, নিরপেক্ষতা বজায় রাখতে হলে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, নদী বন্দর করিডোর সব বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে, কিন্তু এর ম্যান্ডেট সরকারকে জনগণ দেয়নি। আবারও তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান। দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের রোডম্যাপ করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। আরও তথ্য ইউসুফ আলীর। জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করা দুঃখজনক। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে তরুণ দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে 1991 সালের মতো নির্বাচন হলে জনগণের মতের প্রতিফলন ঘটবে। বিএনপি ধৈর্যশীল দল, নাহলে এত অত্যাচার, এত অবিচার, এত লুটপাট, এত জেল জুলমের পরও একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত তুলে নেয় বিএনপি। জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আজ হোক, কাল হোক, পরশু হোক, দুদিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি নাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে থেকে লং মার্চ করে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। সকালে নগর ভবনের সামনে থেকে ইশরাকের সমর্থকরা সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে যে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা আবারও নগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের দাবি, ইশরাক হোসেনকে মেয়র পদে বসালে ঢাকাবাসীর ভোটের অধিকার ফিরে আসবে। এই দাবিতে রোববার আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা। সর্বসাধারণের চলাচল এবং জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে 18 মে রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে। নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হল কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও সংলগ্ন এলাকা। আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। আইএসপিআর জনসাধারণকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে। রাজধানীর সরকারি 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রজ্ঞাপন জারি না করলে
সোমবার থেকে আবারও আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা। বিকেলে রাজধানী ইডেন কলেজে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। শিক্ষার্থীরা বলছেন, রোববারের মধ্যে 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রয়োজনের প্রজ্ঞাপন জারি করতে হবে, আর না করলে সোমবার থেকে আবারও তারা আন্দোলন শুরু করবেন। তারা বলছেন, আগামী 5 দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো প্রকাশ করতে হবে। এছাড়া 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করতে হবে এবং 2025-26 বাজেট বরাদ্দ দিতে হবে। শিক্ষার্থীরা আরও বলেছেন, এবার জনদুর্ভোগ এড়াতে রাস্তা বন্ধ করে আন্দোলন নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করা হবে। আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি। তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে পুশিনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। শনিবার সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির বয়েসিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের পুশিনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে, তবে এই ঘটনাকে উস্কানিমূলক মনে হচ্ছে না। গুঞ্জাতে একটা কলোনির মতো ছিল, বাঙালি বস্তি, ওইটা ওরা ভেঙে দিছে। ওই ভেঙে দেওয়ার পরেই এইটা কিন্তু শুরু হয়েছে। ইউএনএসসি এর কার্ড, এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসি এর কার্ড হোল্ডার, যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, যেসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ লিপি পাঠিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্তেও কিন্তু তারা পুশিনের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া পুশিন করতে পারবে না। মানবিক করিডোর বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, করিডোর ব্যবহার করে নিজেদের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করতে পারে শক্তিশালী গোষ্ঠী। ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডোর নিয়ে রাকিব হাসানের বিশেষ প্রতিবেদন। মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর প্রদানের বিষয়টি বেশ কিছুদিন থেকেই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতে আটকে পড়া রাখাইনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় আসে। জাতিসংঘের আবেদনের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার শর্ত সাপেক্ষে মানবিক করিডোর প্রদানে সম্মত হয়েছে বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের মধ্য দিয়ে। মানবিক করিডোর আসলে কি এবং রাখাইন রাজ্যের সাথে মানবিক করিডোর করা হলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে, বিষয়গুলো নিয়ে কথা হয় বিশেষজ্ঞদের সাথে। তাদের অভিমত, এরকম একটি করিডোর দিলে জাতীয় ও সীমান্ত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আপনি মানবিক করিডোর দিতে পারেন, সারা পৃথিবীতে এই উদাহরণ আছে যে মানবিকতাকে ধারণ করে আপনি মানবিক করিডোর দিবেন, কিন্তু যদি এরকম পরিস্থিতিতে মায়ানমার আর্মি ভাবে যে বাংলাদেশ এই যুদ্ধের পার্ট হয়ে গেছে, আরাকান আর্মিকে সহায়তা করছে এবং ইন এ সেন্স আপনার মায়ানমার সেনাবাহিনীকে পরাজিত করার জন্য এই করিডোর দেওয়া হয়েছে, তখনই বিপত্তিরা বাড়বে। করিডোর বলতে যদি বোঝা যায় যে আমি একেবারে মিয়ানমারের ভিতরে ঢুকতে চাচ্ছি, তাহলে তো আমি একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছি। তো সেই হিসাবে আমরা জড়িয়ে যাব অন্য একটা দেশের কি বলা হয় ঝামেলার মধ্যে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জাতিসংঘের সহায়তায় এই করিডোরটি ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন অবস্থান স্থাপনের জন্য চেষ্টা করতে পারে নতুন শক্তি, যার ফলে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষকরা। এটার সাথে আমার রোহিঙ্গা ফেরতের কোনো সম্পর্ক নেই, বরং আমি ডেকে একটা যুদ্ধের মধ্যে যাচ্ছি, যেই যুদ্ধে কিছু দেশ হয়তো অস্ত্র বিক্রি করে, তাদের আমি
লাভ করিয়ে দিচ্ছি, তাতে আমার জনগণের তো লাভ নেই। জাতিসংঘ বলতে আপনাকে বুঝতে হবে বৃহৎ শক্তিগুলো, সেটা আমেরিকা, সেটা রাশিয়া, সেটা চায়না, সেটা ফ্রান্স, ব্রিটেন, এদেরকে বোঝাতে হবে সিকিউরিটি কাউন্সিলের মেম্বাররা। তো জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাদেরই সিদ্ধান্ত এখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি জাতিসংঘকে সামনে রেখে শুধুমাত্র আমেরিকা তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চায়, সেটা আবার বৃহৎ রাষ্ট্রগুলোর সমন্বিত প্রচেষ্টা আছে কিনা বা বৃহৎ রাষ্ট্রগুলোর সেখানে সায় আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। সেই দিকটা কিন্তু আমাদের একটা ভাবনার বিষয় এবং আমাদের একটা ইনসিকিউরিটির একটা বিষয় আছে। তবে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন তারা। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী বলছে যে মানবিক করিডোর দেওয়া যাবে না, এটা আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ইত্যাদির জন্য হুমকি। জাতিসংঘের রেজলিউশন যতদিন না হবে ততদিন আমরা এটাকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিভেদের রাজনীতি বাংলাদেশে আর সফল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। শনিবার পুরানা পল্টন মোড়ে গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। আগামী 7 দিন পর্যন্ত চলবে মহানগর জামায়াতের এই কর্মসূচি। তিনি বলেন, জাতীয় ঐক্য সৃষ্টি করে মানুষের মুক্তির জন্য সামনে এগিয়ে যাব। কোনো চক্রান্ত জামায়াতে ইসলামের অগ্রগতি থামাতে পারবে না। জামায়াত ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত আছে। আমাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র যতই করা হোক না কেন, জনগণের অন্তর থেকে, জনগণের ভালোবাসা থেকে জামায়াত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন, আমরা মানুষের প্রয়োজনে, আমরা দেশের প্রয়োজনে 18 কোটি মানুষের মুক্তির জন্য দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। ইন্টারনেটের দাম কমিয়ে জনগণের ব্যবহার উপযোগী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইআইজি ও এনটিটিএন পর্যায়ে দাম কমানো হয়েছে। আগামী 2-1 মাসের মধ্যে গ্রাহক তার সুফল পাবে। ইন্টারনেট মার্জিনালাইজড পিপল, স্টুডেন্ট এবং উইমেনদের জন্য সহজলভ্য হবে এবং আমরা যেহেতু এটাকে নাগরিক অধিকার বলছি, নাগরিকরা যেন এটা সুবিধা নিতে পারে সেটা নিশ্চিত করার জন্য এর প্রাইসটা আমাদের জনগণের ব্যবহার উপযোগী জায়গায় নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ফিল্ম আর্কাইভ হল স্মৃতিচারণের আধার, যা ইতিহাস ঐতিহ্যকে লালন করে ভবিষ্যৎ প্রজন্মকে জানান দেয় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। এছাড়া তিনি আরও বলেন, তথ্যকে সমৃদ্ধি করতে হলে আর্কাইভের কোনো বিকল্প নেই। বিশেষ করে দেশ ও জাতির সার্বিক প্রেক্ষাপট, তথ্য ও চিত্র সব আর্কাইভ সংরক্ষণ করে বলে মানুষ অতীতের স্মৃতি নিজের মনের ভেতর জাগ্রত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আমরা সবাই চাই, আমরা স্মৃতি ধরে রাখতে চাই। সবাই স্মৃতি আমাদেরকে কাঁদায়, স্মৃতি আমাদেরকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় এবং আর্কাইভ হলো আমাদের দেশের দীর্ঘ সময়ের যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের একটা স্মৃতিচারণের আধার। সংবাদ শেষ করব ডেলিভারি ম্যানের সুখ দুঃখের খবর জানিয়ে। সময় বাঁচাতে ও ঝক্কি ঝামেলা এড়াতে মানুষের মধ্যে শপিং মল বা দোকানে যাওয়ার প্রবণতা কমছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন কেনাকাটা। পোশাক আশাক থেকে শুরু করে খাবার সব কিছুই এখন ঘরে বসে অর্ডার করলেই মেলে। এক ক্লিকে দ্রুত সময়ে পছন্দের পণ্যটি পাওয়া যাচ্ছে ঘরের দরজায়। আর রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে দাঁড়ে দাঁড়ে পণ্য পৌঁছানোর পেছনে যারা কাজ করছেন হাজারো মানুষ। পড়াশোনা বা অন্য কিছুর ফাঁকে পার্ট টাইম কাজে দিনে গড়ে আয় হচ্ছে 1 থেকে 1,500 টাকা। তাদের সুখ দুঃখের সেই খবরই জানাচ্ছেন সহকর্মী শিমুল খান। শুধু রাজধানী নয়, সারা দেশেই ব্যস্ত জীবনে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা।
পোশাক, গয়না, বই, সাজসজ্জার সরঞ্জাম থেকে চেয়ার টেবিল, কি মেলে না অনলাইনে? মেলে মুখরোচক খাবারও। আর গ্রাহকের কাছে এসব পৌঁছে দেওয়ার কাজ করছেন ডেলিভারি ম্যানরা। এমনই একজন জীবন সংগ্রামে টিকে থাকা 50 ঊর্ধ্ব বয়সী মাহফুজ মিয়া। জীবন সংগ্রামে হার না মানা এই মানুষটির এই বয়সেও খাদ্য বা যে কোনো পণ্য হোম ডেলিভারি দিয়ে করছেন উপার্জন। কলেজ, ইউনিভার্সিটি, বেকার যুবক যারা আছে তারা এখানে কাজ করে বেশ ভালো একটা আর্নিং করতেছে। এটা একটা স্বাধীন পেশা। আমার যখন ইচ্ছা হলো আমি কাজ করলাম, যখন ইচ্ছা হলো আমি কাজ করলাম না। যতক্ষণ কাজ করবো ততক্ষণ আমার ইনকাম সোর্সটা থাকবে, আর যতক্ষণ আমি কাজ করবো তত আমার ইনকাম সোর্স থাকবে। রবিউল ইসলাম নয়ন গ্রামের বাড়ি যশোরে। গ্রামে থাকায় কাপড় ব্যবসায় যুক্ত ছিলেন। হঠাৎ করেই কাপড় ব্যবসায় ধস নামে। এক পর্যায়ে দোকান বন্ধ করে দিয়ে 4 সদস্যের পরিবার নিয়ে ঢাকায় এসে কাজ করছেন ফুড ডেলিভারি ম্যানে। ব্যবসা করতাম, ব্যবসা লস খাইছি, লস খাই এখন কি করব ভাবে কুল পাচ্ছিলাম না। তখন একজন আমার পরামর্শ দিল যে তোর তো বাইক আছে, তুই পাঠাও, সেল ডেলিভারি করলে তোর কিছু হবে। তখন আমি অফিসে যাই অ্যাপসটা চালু করে এখন মনে করেন যে আমার সংসার চালাচ্ছি, বাচ্চার লেখাপড়ার খরচ চালাচ্ছি। সারাদিনে যদি আপনার মনে করেন চালানো পড়ে তা আপনার 1500-2000 টাকার মতো হয়। শুধু রবিউল নয়, খুলনায় মোজাম্মেলও অভাবের সংসারে হাল ধরেছেন এই কাজ করে। কাজটা আমার কাছে ভালোই লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। তবে একটু দৌড়াদৌড়ি করতে, এখান থেকে মনে করেন মোটামুটি একটা ভালো ইনকামে আসে, সেটা আমি পরিবারকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছি। মানে আমরা তো আশা করি বড় বড় শিল্পপতিরা যদি এরকম একটা ব্যবসা বা একটা প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের বেকারত্ব দূর কমবে আর কি, সেটা আশা করি। অবশ্য আয় যেমন হয়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যানজট ঠেলে দ্রুত খাবার বা পণ্য পৌঁছে সেবা দেওয়া মানুষগুলো কায়িক পরিশ্রম, অসুস্থতা তো আছেই, আছে নানান সীমাবদ্ধতা এবং সমস্যাও। ডিজিটাল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ব্যবসার যেমন প্রসার ঘটানো হয়েছে, তেমনি করেই বেকারত্ব দূরীকরণে অংশীদার হয়েছে অনলাইনে ফুড ডেলিভারি। শিমুল খান, মাই টিভি, ঢাকা।